বলছিলেন কি স্যার, আপনি কি অনেক দেরি হবে? হ্যাঁ, তো আমার একটুখানি তো সময় লাগবে, এখনো বেশ কিছুটা কাজ বাকি আছে। কেন, কি হয়েছে বলো? না, বলছিলাম বাবু, আমি তাহলে একটুখানি বাড়ি হয়ে আসতাম। আপনি যদি এখন থাকেন কিছুক্ষণ, আমার মেয়েদের আসলে শরীরটা ভালো নয়। একটা ওষুধ কিনে বাড়িতে দিয়ে এক্ষুনি চলে আসতাম। কি হয়েছে তোমার মেয়ের? আর বলবেন না বাবু, 2-3 দিন ধরে খুব জ্বর। ও ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যাও যাও যাও, তুমি ওষুধটা তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দিয়ে এসো। আমি তো এখনো কিছুক্ষণ আছি। ঠিক আছে বাবু, তাহলে আমি ওষুধটা বাড়িতে পৌঁছে দিয়ে আসছি। তবে হ্যাঁ, খুব বেশি দেরি করো না, আমাকে কিন্তু আবার বেরোতে হবে, এদিকে আবার সন্ধে হয়ে আসছে। ও, আপনি কিছু চিন্তা করবেন না বাবু, আমি এক্ষুনি যাব আর আসবো। এই কথা বলে হারাধন্দা বেরিয়ে গেল। আমি নীলেশ মুখার্জি, অনেক দিন ধরে চাকরির জন্য চেষ্টা করছিলাম। বিভিন্ন সরকারি বেসরকারি সব রকম চাকরি পরীক্ষায় দিয়েছিলাম, কিন্তু অবশেষে আমার কপালে জুটল এই সমবায় ব্যাংকের এই চাকরিটা। যাই হোক, মাইনেপত্র খুব একটা ভালো নয়, তবে যা পাই তাতে আমার নিজের চলে যায়, আর বাকিটা বাড়িতে পাঠিয়ে দিই। অভাবের সংসার এইভাবেই চলে যায়। আমি এখানে একটা বাড়ি ভাড়া নিয়েছি, সেখানেই থাকি। বাড়িটা কিন্তু এখান থেকে বেশ খানিকটা দূরে। অবশ্যই অফিসের কাছাকাছি আমি কোনো ঘরও পাইনি। একটা সেকেন্ড হ্যান্ড স্কুটি কিনেছি, ওই স্কুটিটা করেই যাতায়াত করি। স্কুটিতে প্রায় মিনিট 30 লাগে। আমি দিন তিনিকে ছুটিতে গিয়েছিলাম, আসলে খুড়তুতো ভাইয়ের বিয়ে ছিল, সেই জন্যই যেতে হয়েছিল। বড়বাবু এই সপ্তাহে ছুটি দিয়েছিলেন, এই কাজ আমাকে ওভার টাইম করে মেকআপ করে দিতে হবে, আর সেটাই আমাকে করতে হচ্ছে। একই মার্চ মাস, ইয়ার এন্ডিং, তারপরে পেন্ডিং কাজ অনেক পড়ে আছে। টাকা পয়সার হিসাব মেলাতে মেলাতে হঠাৎ জানলার দিকে চোখ পড়তে আমার বুকের মধ্যেটা কিরকম শীতল হয়ে গেল। এ কি দেখছি, বাইরে ঘন কালো মেঘ জমে আছে, যে কোনো সময় মুষলধারে বৃষ্টি নামতে পারে। এখন যদি বৃষ্টি নামে তাহলে আমি কি করে বাড়ি পৌঁছাবো? এদিকে হারাধন্দারও বলিহারি কাণ্ডজ্ঞান, বলল এই আসছি করতে করতে তা প্রায় মিনিট 50 কেটে গেল, এখনো তার পাত্তা নেই। অবশ্য হতে পারে ওষুধটা হয়তো সেই দোকানে পায়নি। এখানে গ্রামগঞ্জে ওষুধ পাওয়াটা খুব মুশকিল। ওষুধের দুটোই মাত্র দোকান, সেই কনক ফার্মেসি। কনক ফার্মেসিতে না পেলে তো তাহলে তাকে শহরের দিকে যেতে হবে। শহর থেকে ফিরতে ফিরতে তা তো প্রায় ঘন্টা দুয়েক লেগে যাবে। ঘন্টা দুয়েক লাগলেও আমাকে অপেক্ষা করতে হবে, কারণ হারাধন্দার কাছে ফোন নেই, সে ফোন ব্যবহার করে না। সে এসে সমস্ত গেটে তালা দেবে, তারপরে আমি বেরোবো। মাইনে খুব অল্প হলেও দায়িত্ব প্রচুর বেশি। এদিকে ঘড়ির কাঁটা প্রায় 6টা ছুঁই ছুঁই। বাইরে বেরিয়ে এসে লক্ষ্য করলাম আকাশটা ঘন কালো মেঘে ঢেকে গেছে। মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানি হচ্ছে, কিন্তু বৃষ্টি পড়ার নাম নেই। কিন্তু বৃষ্টিটা কি ঠিক সেই সময় আসবে যখন আমার বেরোনোর সময় আসবে? বরাবরই ছোটবেলা থেকে আমার সাথে একটা বৃষ্টির খুব মধুর সম্পর্ক। আমি বেরোনোর সময় বা বেরোনোর আগেই বৃষ্টি শুরু হয়। যাই হোক, এটা সৌভাগ্য বা দুর্ভাগ্য জানি না। এদিকে হালকা হাওয়া বইতে শুরু করেছে। বৃষ্টি একচোট আসবে, কিন্তু কখন নামবে কেউ জানে না। মনে মনে হারাধন্দাকে গালাগালি দিয়ে যাচ্ছি, লোকটার কোনো কাণ্ডজ্ঞান নেই, আসবে বলে এত দেরি করছে। আমি আবার কাজে লেগে পড়লাম। বেশ কিছুক্ষণ পরে দেখলাম হারাধন্দা এসে ঘরে প্রবেশ করলো। আমি তাকে দেখে বেজায় চটে গেলাম। কি ব্যাপার, তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই? তুমি এত দেরি করলে কেন? কি করবো স্যার, ওষুধগুলো তো এখানে পাইনি। সেই কনক ফার্মেসি তো বন্ধ, আমাকে সেই শহরে যেতে হলো। তোমাকে বারবার বলেছি একটা মোবাইল ফোন ব্যবহার করো, দরকারের সময় তোমার সাথে যোগাযোগ করা যাচ্ছে না। আমি কি হিসাবে এখানে বসে থাকবো? হারাধন্দা কোনো প্রশ্নের উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। আমি বুঝতে পারলাম লোকটার মেয়ে একে অসুস্থ, তার ওপর লোকটার সাথে এরকম ব্যবহার করা উচিত নয়। আচ্ছা ঠিক আছে, চলো তুমি তালা দাও, এবার আমি বেরোবো। সমস্ত কাগজপত্র গুছিয়ে রেখে মেশিন শাটডাউন করে তালা দিয়ে বেরোতে বেরোতে বেজে গেল প্রায় 7:15। স্কুটিতে স্টার্ট দেওয়ার আগে পেছনের আকাশটার দিকে তাকিয়ে দেখলাম ঘন মেঘের চাদর একেবারে আকাশটাকে ঢেকে ফেলেছে। হালকা হালকা হাওয়া বয়ে চলেছে। এটা পূর্বাভাস দিয়ে যাচ্ছে
যে যে কোনো সময় বৃষ্টি এসে যেতে পারে। এতটা দেরি করে আমি কোনোদিন আগে বেরোইনি। প্রতিদিনই প্রায় 5টা 5:30টার মধ্যে বেরিয়ে যাই। দিনের আলো থাকতে থাকতে আমি পৌঁছে যাই, কিন্তু আজ প্রথম আমার এতটা দেরি হলো। গ্রামের রাস্তায় লোকজনের যাতায়াত খুব একটা বেশি নেই, তবে আজ একটাও লোক দেখতে পাচ্ছি না রাস্তায়। এখন যে রাস্তা দিয়ে চলেছি দুপাশে ধানি জমি আর মাঝখানে মাটির রাস্তা। স্কুটির পেছনের চাকাটাই মনে হচ্ছে হাওয়া কম। হাওয়া কম থাকলে মাটির রাস্তায় টানতে খুবই অসুবিধা। এ কি, সামনে কে দাঁড়িয়ে আছে? এটা পুরো রাস্তার মাঝ বরাবর লোকটা দাঁড়িয়ে আছে। এইটুকু সরু রাস্তা, তার মাঝখানে যদি দাঁড়িয়ে থাকে তাহলে তো যাওয়াই মুশকিল। স্কুটিটাকে থামিয়ে লোকটাকে বলতে যাচ্ছি, আরে ও দাদা, সরুন রাস্তা দিয়ে। আমার কথা শেষ হওয়ার আগেই অন্ধকারের বুক চিরে বিদ্যুতের ঝলকানি সামনের দিকটাকে পুরো আলোকিত করে দিল। এত তীব্র শব্দ যাতে বেশ কিছুক্ষণ কোনো শব্দ স্পষ্টভাবে শুনতে পেলাম না। মিনিট খানেক যেন এইভাবেই দাঁড়িয়ে থাকলাম, কিন্তু হঠাৎ মনে হলো সামনে সেই লোকটা কোথায় চলে গেল। সামনে সেই লোকটা নিমেষের মধ্যে অদৃশ্য হয়ে গেল। এই তো রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল, এরই মধ্যে কোথায় চলে গেল। এমন নয় যে হেঁটে গিয়ে সামনের কোনো গাছের আড়ালে দাঁড়াচ্ছে বা সামনে কোনো পাঁচিল আছে তার পাশে গিয়ে দাঁড়ালো। লোকটা নিমেষের মধ্যে কোথায় চলে গেল। চারিদিকে ধানি জমি, ধানি জমির মধ্যে তো একটা মানুষ অদৃশ্য হয়ে যেতে পারে না। লোকটা মুহূর্তের মধ্যে কোথায় চলে গেল। সে যাই হোক, আমার এই সমস্ত চিন্তা ভাবনা করে এখন লাভ নেই। আমাকে এখন যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছাতে হবে। দু এক ফোঁটা বৃষ্টির ফোঁটা গায়ে পড়তে শুরু করলো। ভাবগতি খুব একটা ভালো নয়, মুষলধারে বৃষ্টি শুরু হতে পারে। ঝিরঝিরে বৃষ্টি পড়তে শুরু করেছে, তারই মধ্যে আমি স্কুটি চালিয়ে এগিয়ে চলেছি। আমি বরাবরই শহরে থেকে মানুষ, গ্রামের রাতের এই নির্জনতা যেন আমাকে গ্রাস করছে। এরই মধ্যে আর একটা সমস্যা দেখা দিল। গাড়ির ইঞ্জিনটা গন্ডগোল শুরু করেছে। কিরকম একটা অদ্ভুত শব্দ হচ্ছে। এরকম শব্দ হচ্ছে কেন? এই জন্যই বলে সেকেন্ড হ্যান্ড জিনিস কিনতে নেই। আমারও কোনো উপায় নেই, এর থেকে একটা সাইকেল কিনলে ভালো হতো। এইভাবে চলতে চলতে কিছুক্ষণের মধ্যেই স্কুটিটা পুরো বন্ধ হয়ে গেল। এবার আমি আরও বড় বিপদের মধ্যে পড়ে গেলাম। রাস্তা তো প্রায় অর্ধেকেরও বেশি বাকি। এবার আমি কোথায় যাব? এই স্কুটি ঠেলতে ঠেলতে বাড়ি নিয়ে যাব? সেটা তো সম্ভব নয়। না, এই স্কুটিটা বিক্রি করে দিতে হবে। যা পয়সা পাওয়া যায় কাউকে একটা গছিয়ে দিতে হবে। আমি বরং একটা সাইকেল কিনব। সাইকেলই সবচাইতে ভালো। যদি আমার 1 ঘন্টা যাওয়া আসার জন্য লাগে তবুও ভালো। মিনিট 10 অপেক্ষা করলাম, কারণ এর আগেও স্কুটিটা এরকম রাস্তার মাঝখানে থেমে গেছে অনেকবার। ইঞ্জিন গরম হয়ে গিয়ে সমস্যাটা তৈরি হয়, কিছুক্ষণ পরে আবার স্টার্ট নেয়। সেই পদ্ধতি আমি প্রয়োগ করলাম, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। স্কুটি কোনোভাবেই স্টার্ট নিচ্ছে না। অবশেষে আমার মাথায় একটা বুদ্ধি এলো। আচ্ছা, ওই রায়দিঘির কাছে একটা মোটর রিপেয়ারিংয়ের শপ আছে, ওখানে যদি কোনোভাবে টেনে নিয়ে যেতে পারি তাহলে কিছু একটা ব্যবস্থা হবে। আস্তে আস্তে স্কুটিটাকে ঠেলতে ঠেলতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, আর মনে মনে ঈশ্বরকে ডেকে একটা কথাই শুধু বলছি, ঠাকুর যেন দোকানটা খোলা পায়। অবশ্য দোকানটা খোলা পাওয়া উচিত। আবার বৃষ্টির মধ্যে হয়তো কাস্টমার নেই বলে দোকান বন্ধ করে সে চলে গেছে। অবশেষে যখন দোকানের কাছে পৌঁছালাম তখন দেখলাম দোকানদার ছাপ ফেলে চলে যাচ্ছে। আমাকে দেখে সে বলল, আর 2 মিনিট হলেই আমি বেরিয়ে যাচ্ছিলাম। আপনার কপাল ভালো, আপনি একটু আগে চলে এসছেন। এই দেখুন তো দাদা, আবার কি সমস্যায় পড়লাম। আর কিছুতেই স্টার্ট নিতে চাইছে না। আপনাকে আগেও বলেছি, এ স্কুটির অবস্থা খুবই খারাপ। এ স্কুটি চলার মতো নয়। কেন যে আপনি সেকেন্ড হ্যান্ড স্কুটিটা কিনলেন? বেকার এতগুলো পয়সা নষ্ট করে স্কুটি কেনার কোনো মানে হয়? কি আর করবো দাদা বলুন, কেনা তো হয়েই গেছে, তাই কিছু তো আর করার নেই। দেখুন এটা কি কোনোভাবে রিপেয়ার করা যায় কি না, অন্তত বাড়ি তো পৌঁছাই। প্রায় 15 থেকে 20 মিনিট চেষ্টা করার পরেও সে অপারক হলো স্কুটি স্টার্ট দিতে। সমস্যাটা বেশ জটিল মনে হচ্ছে। অ্যাক্সেলেটারের তার কেটে গেছে। এ গাড়ি ভোগাবে, এখন ঠিক করা অসম্ভব। আপনি একটা কাজ করুন, আমার স্কুটিটা নিয়ে আজকে চলে যান। আমি কালকে সকালের মধ্যে ঠিক করে রাখবো। আপনি তো এই পথ দিয়ে যাবেন, আমার স্কুটি দিয়ে নিজের স্কুটি নিয়ে অফিসে চলে যাবেন একেবারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
আরে না না, আপনি তো চেনা জানা লোক, আপনাকে তো সবাই প্রায় চেনে, এটুকু ভরসা আপনাকে করতেই পারি। এই বলে লোকটি আমার হাতে তার নিজের স্কুটির চাবি ধরিয়ে দিল। এবার একটু জোরেই গাড়ি ছোটাচ্ছি। আকাশটা আস্তে আস্তে একটু পরিষ্কার হচ্ছে, ঝোড়ো হাওয়া বইছে। আমার মনে হয় সেই হাওয়াতেই মেঘ কেটে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে একটা কথা মনে হতেই সারা শরীরের মধ্যে কীরকম একটা শিহরণ খেলে গেল। আমি ভুলে গিয়েছিলাম আমাকে রায়দিঘি পেরোতে হবে। এই রায়দিঘি সম্পর্কে বহু ঘটনা আমি শুনেছি। যবে থেকে এখানে এসেছি রায়দিঘি নিয়ে অনেক কথাই প্রচলিত আছে। এখানকার বয়স্ক মানুষরা বলেন এই রায়দিঘি নাকি ছিল ক্রিমিনালদের আড্ডা। যত রাজ্যের কুকর্ম সব এখানে হতো। এখানে নাকি একসময় বহু মানুষের মৃতদেহ পাওয়া যেত। সন্ত্রাসবাদীরা খুন করে তাদেরকে এখানে ফেলে দিয়ে যেত। চোর ছিনতাইবাজরাও ছিনতাই করবার উদ্দেশ্যে মানুষকে এখানে খুন করে রেখে যেত। তবে যে সময়কার কথা বলছি এটা আজ থেকে নাকি প্রায় বছর 25 আগের কথা। এখন আর এখানে সেরকম কিছু দেখা যায় না। কিন্তু লোকের মুখে শুনেছি রায়দিঘিতে রাতের বেলায় নাকি অনেক কিছু দেখা যায়। জায়গাটা এমন, দুদিকে জোড়া দুটো দিঘি, তার মাঝখান দিয়ে সরু রাস্তা, আর দুদিকে সারি সারি নারকেল গাছ। অনেকের মুখে শুনেছি এই রাস্তা দিয়ে আসা যাওয়ার পথে তারা অনেক কিছু দেখেছে। অনেক অশরীরীদের সাথে তাদের পরিচয় হয়েছে। এসব কথা মনে ভাবছি আর নিজেই বলছি, এখনকার দিনে এসব আবার হয় নাকি? লোকের যত আজগুবি গল্প। কিন্তু রায়দিঘি যত সামনের দিকে এগিয়ে আসছে তত বুকের মধ্যে হৃদস্পন্দনটা আরো বেড়ে যাচ্ছে। রায়দিঘিতে উঠতে যাব ঠিক তখনই সামনে কে যেন একটা দাঁড়িয়ে আছে। হাত উঁচু করে সে আমাকে কিছু একটা ইশারা করছে। মুহূর্তের মধ্যে লোকটা আমার খুব কাছাকাছি চলে এসছে। আমি সঙ্গে সঙ্গে স্কুটিটাকে থামিয়ে দিলাম। অন্ধকারে খুব একটা স্পষ্ট বোঝা না গেল, এটুকু বুঝতে পারলাম একটা বয়স্ক মানুষ, পরনে তার সাদা ধুতি পাঞ্জাবি, মাথা সমস্ত চুল আর দাড়ি প্রায় সাদা হয়ে গেছে। আমি স্কুটি থামাতেই আমার দিকে একটু এগিয়ে এসে সে বলল, বাবা, আমাকে একটু জেলে পাড়া পর্যন্ত ছেড়ে দেবে? তুমি কি ওই দিকেই যাচ্ছ? আমার বাড়ি অবশ্য জেলেপাড়া পেরিয়ে যেতে হয়। আর এত রাতে একটা বয়স্ক মানুষ আমার কাছে লিফট চাইছে, তাকে না দিয়ে উপায় কি? তবে হ্যাঁ, একটা মানুষ সঙ্গে থাকলে আমি একটু মনের সাহস পাবো। হ্যাঁ দাদু, উঠে আসুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। ঠিক করে ধরে বসো দাদু, নাহলে কিন্তু পড়ে যাবে। ঠিক আছে বাবা। এরপর রায়দিঘি পেরোতে আমার কোনো অসুবিধা হয়নি, আর কোনো ঝঞ্ঝাটও হয়নি। কিন্তু সমস্যাটা বুঝতে পারলাম একেবারে শেষে। রাস্তায় আস্তে আস্তে সে বয়স্ক মানুষটা কিন্তু আমার সাথে একটাও কোনো কথা বলছে না। আমার লোকটার প্রতি একটু কৌতূহল হলো। কোথায় যেন লোকটাকে দেখেছি, মনে করতে পারছি না। আচ্ছা দাদু, তুমি কি জেলে পাড়াতেই থাকো? উত্তরে একটা কথাই ভেসে আসলো, আগে থাকতাম। ও, তা এখন কোথায় থাকো? এখন অন্য জায়গায় থাকি। লোকটাকে যতটুকু প্রশ্ন করছি ঠিক ততটুকুই উত্তর দিচ্ছে, তার বাইরে সে আর কিছু বলছে না। তাই আমিও রাগ বাড়িয়ে কিছু জিজ্ঞাসা করলাম না। এই তো সামনে জেলেপাড়ার মোড় চলে এসছে। এই যে দাদু, তোমার জেলেপাড়ার মোড় চলে এসছে, নেমে পড়ো। পেছনে কোনো সাড়া শব্দ আমি পেলাম না। স্কুটির পেছনের দিকে তাকিয়ে আমি যা দেখলাম তা দেখলে বোধহয় যে কোনো মানুষের চেতনা চলে যাবে। স্কুটির পিছনে কেউ বসে নেই। তাহলে আমি এতক্ষণ কাকে নিয়ে আসলাম? আমি স্কুটি থামিয়েছি মাত্র 5 সেকেন্ড হয়েছে, তার মধ্যেই সে স্কুটি থেকে নেমে চলে গেল কি করে? এটা অসম্ভব। আর চলন্ত স্কুটি থেকে একটা বয়স্ক মানুষ নেমে যাবে, একটা জোয়ান মানুষের পক্ষেও সম্ভব নয়। আর স্কুটি আমি প্রচণ্ড তীব্র গতিতে চালিয়েছি। এই অবস্থায় যদি স্কুটি থেকে লাফ দিয়েও সে নেমে যায় তবে তার হাড়গোড় ভেঙে যাবে, আমি একেবারেই বুঝতে পারবো না। তবে কি রায়দিঘির যা গল্প শুনেছি তাই কি সত্যি হলো আমার সাথে? এতক্ষণ আমার সাথে সহযাত্রী হিসাবে কি কোনো অশরীরী আসলো? তাহলে আমি অশরীরীকে এতক্ষণ বয়ে নিয়ে বেড়াচ্ছিলাম। ভয়ে আমার হাত পা ঠকঠক করে কাঁপতে লাগলো। কোনো উপায় না দেখে আমি খুব তীব্র গতিতে স্কুটি ছুটিয়ে বাড়িতে এসে পৌঁছালাম। বাড়ির সামনে যখন এসে পৌঁছালাম তখন দেখলাম বাড়িওয়ালা গেটের সামনে দাঁড়িয়ে আছে। আরে কি ব্যাপার, আজকে এত দেরি? আপনাকে তো কখনো এত দেরি করে আসতে দেখিনি। আমি তখনও ভয়ে কাঁপছিলাম।
এত তীব্র ঠান্ডার মধ্যেও আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। আমাকে দেখতে পেয়ে বাড়িওয়ালা জিজ্ঞাসা করলেন, কি হলো, আপনার কি শরীর খারাপ লাগছে নাকি? কি হয়েছে বলুন। বাড়ির বারান্দায় বসে আমি তাকে সমস্ত কিছু বললাম। আপনার এত রাত্রিরে ফেরাটা উচিত হয়নি। যদি কখনো এরকম রাত হয় আপনি ফিরবেন না, আপনি অফিসেই থেকে যাবেন। আসলে রায়দিঘি জায়গাটা খুবই বাজে। সন্ধ্যের পর ওই রাস্তা দিয়ে কেউ আসে না। সেদিন রাতে আর কিছু খাওয়া দাওয়া করতে পারলাম না। সকালের রান্না করা খাবারটা গরম করে খেতেও ইচ্ছা করলো না। অল্প কিছুক্ষণের মধ্যেই চোখটা ঘুমে জুড়িয়ে আসলো। ঘুম ভেঙে গেল জানলার শব্দে। বাতাসের গতি এতটাই যে তাতে জানলার পাল্লাগুলো ওলট পালট হয়ে একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে, আর সেই শব্দে আমার ঘুম ভেঙে গেল। কিন্তু আমি তো আজকে জানলা বন্ধ করে শুয়েছিলাম, তাহলে কিভাবে জানলার পাল্লাগুলো খুলে গেল? ওটা কি, ওটা কি বসে আছে সামনের চেয়ারে? আমার শীত দাঁড়াবে যেন একটা বড় পিণ্ড বয়ে গেল। আমি কখনো ঘর পুরোপুরি অন্ধকার করে শুই না, একটা এলইডি লাইট সবসময় জ্বালিয়ে রাখি। এটা আমার অনেক ছোটবেলা থেকে অভ্যেস। সেই আলোয় আমি স্পষ্ট দেখতে পেলাম সেই লোকটা যে আমার স্কুটির পিছনে চেপে আজকে এসেছিল, সে চেয়ারের ওপর বসে আছে আর আমার দিকে তাকিয়ে একটা বিদ্যুটে হাসি আসছে, আর শুধু একটাই কথা বলছে, তোর পাপের শাস্তি তোকে পেতেই হবে। এ কথা বলতে বলতে সে হঠাৎ করে হাওয়ায় মিলিয়ে গেল। এরপরে আমার আর কিছু মনে নেই। বোধহয় আমি তখনই জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। পরদিন সকালবেলায় যখন চোখ খুললাম তখন বাইরে প্রচুর লোকের চিৎকার চেঁচামেচি, দরজায় অনবরত ধাক্কা দিচ্ছে কেউ। আরে কি হলো, আপনি ঠিক আছেন তো মুখুজ্জি বাবু? আরে দরজা খুলুন। আরে কি মুশকিল হলো ভাই, এবার কি দরজা ভাঙতে হবে? সবাই মিলে দরজা ভাঙতে যাবে, ঠিক তখনই আমি উঠে দরজাটা খুললাম। আরে কি হয়েছে মশাই, আপনার কি হয়েছিল? কাল রাতের ঘটনা তাকে বলার পর সে একেবারে হেসে উড়িয়ে দিল না। তাকে দেখে মনে হলো সে আমার কথা পুরোপুরি বিশ্বাস করেছে। আজকে অফিস থেকে যখন ফিরবেন একটু আগে ফেরার চেষ্টা করবেন, আমি আপনাকে নিয়ে একটা জায়গায় যাব। পরদিন অফিসে গিয়ে আমি শান্তিতে কোনো কাজ করতে পারলাম না। শুধু সেই হাসিটা আমার কানের সামনে যেন বারবার ভেসে আসছে। এ কি অদ্ভুত হাসি! এইভাবে চলতে থাকলে তো আমি পাগল হয়ে যাব। বাড়িওয়ালার কথা মতন আমি 5:15 পৌঁছে গেলাম বাড়িতে। দেখলাম তিনি আমার বাড়ির সামনে জামা কাপড় পরে রেডি হয়ে একেবারে আমার জন্য অপেক্ষা করছেন। আমার স্কুটির পিছনে উঠে তিনি বললেন, চলুন চলুন, যে রাস্তায় বলছি সেই রাস্তায় চলুন। তার পথ নির্দেশিকা মতন গিয়ে আমরা পৌঁছালাম একটা মাটির কুঁড়ে ঘরের সামনে। কুঁড়ে ঘরের ভেতরে ঢুকে দেখলাম সেখানে একটা চৌকির ওপর বসে আছেন একজন সাধক। তাকে দেখে কালী সাধকই মনে হলো। শেষে আমাকে তান্ত্রিকের কাছে আসতে হলো। অবশ্য আমি যা বিপদে পড়েছি তাতেই তান্ত্রিক বাবা ছাড়া আমাকে বোধহয় কেউ বাঁচাতে পারবে না। তিনি আমাকে তার কাছে এসে বসতে বললেন এবং আমার হাতটি ধরে তিনি চোখ বুজে কি যেন চিন্তা ভাবনা করলেন বেশ কিছুক্ষণ পর চোখ খুলে তিনি বললেন, এতে আমি কিন্তু তোকে কোনো সাহায্য করতে পারবো না। আসলে এই আত্মাটা বাজে আত্মা নয়, ও তোর কাছে কিছু একটা চায়। আমি তোকে এই মাদুলিটা দিচ্ছি, এই মাদুলিটা তুই রাখ। আমার দৃঢ় বিশ্বাস ও আজ আবার তোর কাছে আসবে। প্রতি রাতেই ও তোকে দেখা দিতে চাইবে, কিন্তু ওর দাবি কি তোকে জানতে হবে। কি জন্য ও এটা করছে? হয়তো ওর কোনো অতৃপ্ত ইচ্ছা পূরণ করতে হবে। কিন্তু বাবা, এর থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। এর থেকে মুক্তি তোকে আমি দিতে পারবো না, ওই তোকে মুক্তি দিতে পারে। ওর সাথে কথা বলবি, ভয় পাবি না, ভয় পেলেই বিপদ। সেদিন রাতে মাদুলি হাতে নিয়ে আমি অপেক্ষা করছি সেই প্রেতের জন্য। ঘরের দরজা জানলা সবকিছু বন্ধ করে সেই প্রেত উপস্থিত হচ্ছে।
এটা বোঝা গেল। টেবিলে জলের বোতলটা নিচে পড়ে গেল। সমস্ত ঘরে যেন একটা দমকা হাওয়া বইতে শুরু করলো। সঙ্গে সঙ্গে তীব্র অট্টহাসিতেই সেই প্রেত আমার সামনে আবার উপস্থিত হলো। কে তুমি? কি চাও আমার কাছে? কি চাও বলো? আমার কাছে কেন বারবার আসছো? আমাকে ছেড়ে দাও। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। ক্ষতি করিসনি? তোর জন্য আজ আমার জলজান্ত নাতিটাকে বাঁচাতে পারলাম না। মনে পড়ছে সেদিনকার কথা? আমি আমার বাড়ির দলিল নিয়ে গিয়ে তোর কাছে টাকা ধার চেয়েছিলাম, তুই আমাকে টাকা ধার দিসনি। এবার আমার ঘটনাটা স্পষ্ট মনে পড়ছে। এ ঘটনাটা আজ থেকে বেশ কিছুদিন আগেকার ঘটনা। আমি তখন ব্যাংকে সবে জয়েন করেছি। একজন বয়স্ক মানুষ এসে আমার কাছে বাড়ির দলিল ধরিয়ে দিয়ে বলল, আমার নাতিটা খুব অসুস্থ, ওর চিকিৎসার জন্য আমার টাকা দরকার, এইটা রেখে আমাকে টাকা দিন কিছু। আচ্ছা ঠিক আছে, আপনি একটু বসুন, আমি দেখছি। কিন্তু এই লোকটির ডকুমেন্টস ঠিক না থাকায় তাকে টাকা ব্যাংকের থেকে লোন দেওয়া সম্ভব হয়নি। তার জমিতে কিছু সমস্যা থাকার কারণে সেই জমিও সে পরবর্তীকালে বিক্রি করতে পারেনি। আর তার জন্য সে তার নাতির চিকিৎসা করতে পারেনি। তার নাতি বিনা চিকিৎসায় মারা যায়। নাতির শোকে দাদুও মারা যায়। আজ সেই দাদুর ভূত আমার সামনে এসে উপস্থিত। মনে পড়েছে তোর সেই ঘটনা? তোর জন্য দুটো জীবন শেষ হয়ে গেল। আমি তখন ঠান্ডা মাথায় ধৈর্য ধরে তাকে সমস্ত কিছু বোঝালাম। তাকে এটাই বোঝানোর চেষ্টা করলাম যে আমি লোন দেওয়ার কেউ নই, ব্যাংক দেবে লোন। তার কাগজপত্র ঠিকঠাক না থাকায় সে লোন পায়নি ব্যাংকের থেকে। তার জমিও সে বিক্রি করতে পারেনি, কারণ তার বাড়ির দলিলে অনেক সমস্যা ছিল। এই সমস্ত জিনিস বেশ কিছুক্ষণ ধরে তাকে বোঝানোর পর অবশেষে সেই প্রেত বুঝলো। অবশেষে সেই প্রেত নিজের ভুল বুঝতে পেরে আমাকে একটা অনুরোধ করে গেল। আমি আর কোনোদিন তোমাকে বিরক্ত করতে আসব না, কিন্তু আমার আত্মার শান্তির জন্য একটু কিছু ক্রিয়া করো। যে ঠাকুর মশাইয়ের কাছে আজ গিয়েছিলে, ওনাকে বলো আমার আত্মার শান্তির জন্য কিছু ক্রিয়া করতে, তাহলেই আমার আত্মা শান্তি পাবে, আর আমি কোনোদিন আসব না। পরদিন আমি ঠাকুর মশাইয়ের বাড়ি গিয়ে সেই প্রেতের আত্মার শান্তি কামনার জন্য পুজো দিলাম। তারপরের থেকে আর কোনো বিপদ হয়নি। কিন্তু তারপরের থেকে ওই রায়দিঘির পাশ দিয়ে আমি সন্ধ্যে 6টার পর কখনো আসিনি। এ ভুল আমি আর কখনো করব না।